Hello, this is Subhashis Bhattacharya, Calcutta University, BCom Semester 6 স্টুডেন্টস। তোমরা যারা সিসিএফ সিস্টেমে পড়ছো, তোমাদের তো পরীক্ষা 5 দিন তো পোস্টপোন হয়েছে, 5 দিন পেছিয়ে গেছে, এটা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, সেটা 9 তারিখ থেকে হওয়ার কথা ছিল, সেটা 15 তারিখে হচ্ছে। তো এইগুলো তো আর ইউনিভার্সিটির যারা অথরিটি আছে তাদের তো এগুলো আর কোনো হুঁশজ্ঞান থাকে না যে কোন দিন সিএমের পরীক্ষা চলছে, কোন দিন তোমার হচ্ছে কি সিএর পরীক্ষা চলছে, এগুলোর ব্যাপারে এদের কোনো হুঁশজ্ঞান থাকে না। যা হোক করে আগে থেকে একটা রুটিন ঠিক করে দেয়, স্টুডেন্টকে হ্যারাস করে। যাকে ও আমাদের কথা বলে লাভ নেই। হ্যাঁ, ব্যাপারটা হলো আমাদের এখন পড়তে হবে, শিখতে হবে। ঠিক আছে, তো তোমাদের আমি এখন মানে ইনডিরেক্ট ট্যাক্সের যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কাস্টমস ডিউটি যেটা আছে, মানে কাস্টমস যে চ্যাপ্টারটা আছে, সেই কাস্টমস চ্যাপ্টারটা আমি এখন কিন্তু তোমাদের আমি শেখাবো। এখান থেকে তোমাদের কিন্তু একটা বড় অঙ্ক তোমাদের কিন্তু থাকবে এবং খুব ভালোভাবে কিন্তু জেনে রাখতে লাগবে। আচ্ছা, কাস্টমস বলতে আমাদের এখানে কাস্টমস ডিউটি কিভাবে নেওয়া হয় এবং হচ্ছে কি ইম্পোর্ট বা এক্সপোর্টের উপরে আমরা সবাই জানি কাস্টমসটা অ্যাপ্লাই করা হয় কিন্তু ইম্পোর্ট বা এক্সপোর্টের উপরে। ঠিক আছে, তো সেখানে আমাদের মানে আইজিএসটি পে করতে লাগে, আইজিএসটিটাও আমাদের কিন্তু বার করতে দেবে। ঠিক আছে, তাহলে কাস্টমস ডিউটি আমরা কিভাবে বার করব শিখবো, তার সাথে সাথে হচ্ছে কি আইজিএসটি কিভাবে দিতে হবে সেটা কিন্তু আমাদের এখানে শিখতে লাগবে। তো প্রথমে আমি বলবো যে ডিউটিটা আমরা কোন অ্যামাউন্টের ওপরে বার করব। শোনো, আমাদের প্রথমে একটা ট্রানজাকশান ভ্যালু আমাদের দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের মানে সেকশন 10(1) যে অ্যাডজাস্টমেন্টগুলো করতে লাগে সেগুলোকে আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। মন দিয়ে শুনবে, খুব ভাইটাল চ্যাপ্টার। কি বললাম, আমাদের ট্রানজাকশান ভ্যালু যেটা দিয়ে দেওয়া থাকবে, ইউনিট দেওয়া থাকুক, হ্যাঁ, রেট দেওয়া থাকুক, সেটাকে ইনটু করে আমাদের ট্রানজাকশান ভ্যালুটাকে বার করতে হবে, বা যদি ডাইরেক্ট ভ্যালুগুলো দেওয়া থাকে খুবই ভালো কথা। এইবারে তার সঙ্গে আমাদের সেকশন 10(1) এখানে যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করলে আমরা পাই তোমার এফওবি ভ্যালু, ঠিক আছে, ফ্রি অন বোর্ড ভ্যালু। তার সঙ্গে আমাদের সেকশন 10(2)তে ফ্রেট চার্জেস আর হচ্ছে কি তোমার ইন্স্যুরেন্স, এই দুটোকে কিন্তু আমাদের অ্যাড করতে লাগে। ঠিক আছে, করলে আমরা পাবো অ্যাসেসেবল ভ্যালু। সেই অ্যাসেসেবল ভ্যালুর ওপরে কিন্তু আমাদের ডিউটি পে করতে হয়, মানে বেসিক কাস্টমস ডিউটি আছে, এসডব্লিউএস আছে। এসডব্লিউএসটা বেসিক কাস্টমস ডিউটির সবসময় কিন্তু 10% ধরে নেওয়া হয়। আর তারপরে আমাদের এই ডিউটিগুলো অ্যাড করে যে ফিগারটা আছে তার উপরে কিন্তু আমাদের মানে আইজিএসটি আমাদের পে করতে লাগে। ঠিক আছে, আইজিএসটি রেট যেটা দিয়ে দেওয়া থাকবে সেটা কিন্তু আমাদের পে করতে লাগবে। তার মানে যেটা অ্যাসেসেবল ভ্যালু যেটা বেরোলো তার উপরে আমাদের বেসিক কাস্টমস ডিউটি হবে, বিসিডি আর কি। তার উপরে আমাদের এসডব্লিউএস চার্জ আমরা নেব, আর নেবো আমরা হচ্ছে কি মানে এই দুটো যোগ করে যে ভ্যালুটা বেরোবে তার উপরে আমাদের আবার আইজিএসটি চার্জ করতে লাগবে। ঠিক আছে, তো এইবার আমাদের কিন্তু এক এক করে রুলগুলো কিন্তু শিখতে লাগবে। এই যে যেটা বললাম ট্রানজাকশান ভ্যালু, ট্রানজাকশান ভ্যালু থেকে যে আমরা মানে এফওবি ভ্যালুতে আমরা যাব, মানে এফওবি ভ্যালুতে যে আমরা পৌঁছবো, তো এই 10(1)এতে আমাদের কি কি জিনিস অ্যাডজাস্ট করতে লাগবে, মানে কি কি জিনিস আমাদের ইনক্লুড করতে লাগবে, মানে কোন কোনগুলোকে আমাকে অ্যাড করতে লাগবে আর কোন কোনগুলোকে আমরা কনসিডার করব না, সেগুলো কিন্তু আমাদের কিন্তু শিখতে লাগবে, রুল আছে। তো আমি বলে দিচ্ছি, দেখো এই যে ট্রানজাকশান ভ্যালু, ট্রানজাকশান ভ্যালুর সঙ্গে আমাদের তোমাকে অ্যাড কি করতে লাগবে না, অ্যাড করতে লাগবে তোমার প্যাকিং চার্জেস, যদি কিছু প্যাকিং চার্জেস দেয়। আচ্ছা, প্যাকিং মেটেরিয়াল তোমাকে অ্যাড করতে লাগবে। তারপর হচ্ছে কি মানে কমিশন, এক্সক্লুডিং হচ্ছে কি এনি কমিশন, এক্সক্লুডিং হচ্ছে কি তোমার বাইং কমিশন, বাইং কমিশন কিন্তু আমরা অ্যাড করব না। ঠিক আছে, তার সঙ্গে তোমাকে রয়্যালটি যদি কিছু পে করে, সেটা যদি আমাদের মানে যখন ডিড তৈরি হয় সেই মানে কন্ডিশান, যখন কন্ডিশানে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মানে তোমার ইম্পোর্টার এক্সপোর্টারের মধ্যে যে কন্ডিশান তো নিশ্চয়ই একখানা হয়, সেখানে যদি রয়্যালটি দেওয়ার ব্যাপারেতে কোনো যদি কন্ডিশানে লেখা থাকে তাহলে সেই রয়্যালটি কিন্তু আমাদের অ্যাড করতে লাগবে, রয়্যালটিটাকে আমাদের কনসিডার করতে লাগবে। এই যে সেকশন 10(1)-এ যেগুলোকে আমরা অ্যাডজাস্ট করছি। এছাড়াও মানে বায়ার যদি সেলারকে কোনো মেশিনারি, কোনো টুলস, কোনো ডিজাইন এগুলো যদি ফ্রি অফ কস্টে যদি মানে দেয়, বা হচ্ছে কি কনসেশনাল রেটে যদি দেয়, সেক্ষেত্রে যতখানি কনসেশনাল রেটে দেবে, ফ্রি অফ কস্টে দিলে তো পুরোটাই, আর কনসেশনাল রেটে দিলে কিন্তু পুরো কনসেশন, যতখানি কনসেশনে দিচ্ছে পুরোটাই কিন্তু আমাদের অ্যাড করতে লাগবে।
ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের কিন্তু মোটামুটিভাবে অ্যাড করতে লাগবে। এছাড়াও মানে অ্যাজ পার কন্ডিশান, মানে এক্সপোর্টার যদি কিছু খরচা যদি কিছু করে থাকে, অ্যাজ পার কন্ডিশান বারে বারে বলছি, এক্সপোর্টার যদি কিছু খরচা করে থাকে মালটার জন্যে, এক্সপোর্টার কিন্তু সেগুলোকে সব কিন্তু আমাদের ওই ট্রানজাকশান ভ্যালুর সঙ্গে আমাদের কিন্তু অ্যাড করতে লাগবে। এবারে বলি যে পোস্ট তোমার হচ্ছে কি পোস্ট ইম্পোর্টেশন যে চার্জগুলোকে, সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না। এর মধ্যে আমাদের কি কি পড়ে, তার মানে মাল যখন এসে গেল তারপরে যে খরচাগুলো করা হবে সেগুলোকে কিন্তু আমাদের কনসিডার করা হয় না। যেরকম তোমার হচ্ছে কি যে তোমার পোর্টে আসুক, মানে কাস্টমস পোর্ট বা হচ্ছে কি কাস্টমস এয়ারপোর্ট, তোমার হচ্ছে কি বা কাস্টম স্টেশন, যেখানেই মালটা আসুক সেখান থেকে যদি ওয়্যার হাউসে মালটাকে যদি নিয়ে যাওয়া হয়, সেই ওয়্যার হাউস চার্জেস কিন্তু আমরা কনসিডার করব না। সেকেন্ডলি হলো পোস্ট মানে ইম্পোর্টেশন, যদি কিছু ট্রান্সপোর্ট চার্জেস, তোমার হচ্ছে কি লোকাল ট্যাক্স, এগুলো যদি কিছু দেওয়া হয়, ঠিক আছে, এইগুলোকে কিন্তু তারপর হচ্ছে কি তোমার ইনস্টলেশন চার্জেস, এগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না। তবে যদি মানে কন্ডিশনে যদি মেনশন থাকে এই সমস্ত পোস্ট ইম্পোর্টেশন চার্জেসগুলোকে মানে নিতে লাগবে, সেক্ষেত্রে নেব। আদারওয়াইজ কিন্তু এগুলোকে আমরা সব ইগনোর করব, এগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না। তাহলে পরিষ্কার জিনিসটা এগুলোটা বলে দিলাম। আচ্ছা, তাহলে ট্রানজাকশান ভ্যালুর সঙ্গে এইগুলোকে অ্যাড করে যেটা আমরা পেলাম এটাকে বলবো আমরা এফওবি ভ্যালু। এফওবি ভ্যালুটাকে কিন্তু আমাদের মানে রুপিসে নিতে লাগে। এখানে যদি তোমার মানে রুপিস ছাড়া অন্য কোনো কারেন্সিতে যদি দিয়ে দেওয়া থাকে, ফরেন কারেন্সিতে, সেটাকে কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ে নিতে হবে। কিভাবে নিতে হবে সেই রুল আমি সব বলে দিচ্ছি, ঠিক আছে, আগে জিনিসটাকে শেখাই। তারপরে এই যে আমাদের এফওবি ভ্যালুটা যেটা বেরোলো, এর সঙ্গে আমাদের মানে ফ্রেট, ট্রান্সপোর্টেশন চার্জেস, লোডিং আনলোডিং চার্জেস, এইগুলোকে আমাকে কিন্তু অ্যাড করতে লাগবে। আর হচ্ছে কি কস্ট অফ, এইগুলোকে আমরা সেকশন 10(2)তে আমরা অ্যাড করব। তাহলে ফ্রেট, তোমার লোডিং আনলোডিং চার্জেস, এইগুলোকে আমরা নেব। আর হচ্ছে কি বললাম, আর নেব হচ্ছে কি কস্ট অফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, এই দুটোকে কিন্তু আমাদের কিন্তু অ্যাড করতে লাগবে। মানে ফ্রেট, ট্রান্সপোর্ট চার্জেস, তোমার হচ্ছে কি লোডিং আনলোডিং চার্জেস অ্যাড হবে, আর হচ্ছে কি ইন্স্যুরেন্স কস্ট আমাদের অ্যাড করতে হবে। এই দুটোকে অ্যাড করে মানে তোমার এফওবি ভ্যালুর সঙ্গে এই দুটোকে অ্যাড করে যেটা আমরা পাবো সেটাকে বলবো আমরা অ্যাসেসেবল ভ্যালু বা অ্যাসেসেবল ভ্যালু অর সিআইএফ ভ্যালু। এর ওপরে আমাদের বেসিক কাস্টমস ডিউটি অ্যাপ্লাই করতে লাগবে। রেট কি রেট হবে সেগুলো আমি সব শিখিয়ে দিচ্ছি। আর তোমার হচ্ছে কি এসডব্লিউএস চার্জেস আমরা নেব। এইবারে ওই অ্যাসেসেবল ভ্যালুর সঙ্গে বেসিক কাস্টমস ডিউটি আর তোমার হচ্ছে কি এসডব্লিউএস চার্জ দুটোকে অ্যাড করে যেটা বেরোবে তার উপরে আমাদের তোমার আইজিএসটি চার্জ করতে লাগবে, আইজিএসটি অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে এই হলো আমাদের টোটাল স্ট্রাকচারটা। এইবার আমরা নিশ্চয়ই তোমরা ধরতে পারলে আমি অঙ্কও করাবো, পরিষ্কার করে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি বলবো যে এই রেটগুলো, তোমার হচ্ছে কি প্রথমে বলবো যে বেসিক কাস্টমস ডিউটি এর রেট কি হবে, ভালো করে শোনো। এগুলো কিন্তু আমাদের কিন্তু রুল মেনে কিন্তু চলতে লাগবে। তো বেসিক কাস্টমস ডিউটির রুল আমাদের কি হবে শোনো। যদি গুডসটা ইম্পোর্ট হয় তোমার হচ্ছে কি বাই ভেসেল, ঠিক আছে, গুডসটা যদি ইম্পোর্ট হয় তোমার হচ্ছে কি ভেসেলেতে, সেক্ষেত্রে আমাদের মানে বেসিক কাস্টমস ডিউটির রেটটা কি বলে দেওয়া আছে না, মানে বিল অফ এন্ট্রি ইনওয়ার্ডস, আর মানে বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন, ঠিক আছে, বিল অফ এন্ট্রি ফর হোম, ডেট অফ বিল অফ এন্ট্রি, ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি, আর হচ্ছে কি বিল অফ মানে ডেট অফ বিল অফ এন্ট্রি ইনওয়ার্ডস, এই দুটোর মধ্যে যে দিনটা পরে হবে হুইচ এভার ইজ লেটার, সেই দিনের আমাদের বিসিডি রেট কি, বিসিডি রেটটাকে আমাদের কনসিডার করতে হবে। এটা কি বললাম, হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই ভেসেল, ঠিক আছে। এবার বলবো হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই তোমার হচ্ছে কি ভেসেলে না, মানে বাই এয়ার অর হচ্ছে কি তোমার ভেহিকেল, ঠিক আছে। এতে যদি আমাদের মাল যদি ইম্পোর্ট হয় তখন আমাদের বেসিক কাস্টমস ডিউটি রেট কি হবে না, ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি অর অ্যারাইভাল অফ মানে অ্যারাইভাল অফ
হচ্ছে কি গুডস, এই দুটোর মধ্যে যে দিনটা আমাদের পরে হবে, ঠিক আছে। অ্যারাইভাল অফ মানে যে মালটা আমাদের আসছে সেদিনকে সেই দিনটা ডেট অফ অ্যারাইভাল, আর হচ্ছে কি তোমার ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি, এই দুটোর মধ্যে যে দিনটা পরে হবে সেই দিনটাকে আমরা, সেই দিনের কাস্টমস ডিউটি যেটা রেট থাকবে সেই রেটটাকে আমরা কনসিডার করব। এছাড়া যদি তোমার অন্য কোনোভাবে যদি মানে মাল যদি আমাদের ইম্পোর্ট হয়, হ্যাঁ, সেক্ষেত্রে মানে তোমার যেটা মানে যেটা বিল অফ এন্ট্রি যে ডেটটা আর কি, মানে বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন, ঠিক আছে, ডেট অফ বিল অফ এন্ট্রি ফর ডেট অফ রেকর্ডিং বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন, এই দিনটাকে, এই দিনের যে রেট সেটাকেই কিন্তু আমাদের কনসিডার করতে লাগবে, ঠিক আছে। তাহলে জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল, আর আমাকে রিপিট করবার দরকার হবে না, মোটামুটিভাবে একটা রিপিট তাও আমি করে দিচ্ছি। দেখো, হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই ভেসেল, ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন অর তোমার ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ডস হুইচ এভার ইজ লেটার, সেই দিনকার যে মানে রেটটা, বেসিক কাস্টমস ডিউটির বেসিক তোমার হচ্ছে কি বিসিটি যে রেটটা, সেটাকে আমাদের কনসিডার করতে হবে। আর হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই ভেহিকেল অর মানে এয়ারক্রাফট, ঠিক আছে, তখন আমাদের রেট কী হবে না তোমার ডেট অফ এন্ট্রি অফ, হ্যাঁ, মানে বিল অফ এন্ট্রি, ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন অর ডেট অফ অ্যারাইভাল, এই দুটোর মধ্যে যে দিনটা পরে হবে হুইচ এভার ইজ লেটার, সেই দিনের আমাদেরকে বিসিটি রেটটা নিতে লাগবে। আর এছাড়া যদি অন্য কোনো ওয়েতে যদি আসে তখন হচ্ছে কি ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন, সেই দিনের বেসিক কাস্টমস ডিউটির রেটটা কিন্তু আমাদের নিতে লাগবে, ঠিক আছে। এইবার আমরা বলবো যে কারেন্সিকে মানে যখন আমরা মানে ইন্ডিয়ান কারেন্সিতে যখন আমরা কনভার্ট করব, এক্সচেঞ্জ রেটটা আমাদের কি হবে, ঠিক আছে। এক্সচেঞ্জ রেটটা আমাদের ধরো ডলারে দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, কি জাপানি কারেন্সিতে আমাদের দিয়ে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদের এফওবি ভ্যালুটাকে কিন্তু আমাদের রুপি ভ্যালুতে কিন্তু নিতে লাগবে, ইন্ডিয়ান রুপি ভ্যালুতে আমাদের কিন্তু নিতে লাগবে, ঠিক আছে। তো এই এক্সচেঞ্জ রেটটাকে আমরা কি নেব, এক্সচেঞ্জ রেটটাকে নেব তোমার হচ্ছে কি ফার্স্ট বিল অফ এন্ট্রি যেদিন রেকর্ড করা হয়েছে সেই দিনের আমাদের ফার্স্ট বিল অফ এন্ট্রি, হ্যাঁ, যেদিনকে রেকর্ড করা হয়েছে সেই দিনের যেটা এক্সচেঞ্জ রেট, খুব মন দিয়ে শুনবে, সেই দিনের যেটা এক্সচেঞ্জ রেট সেটাকে আমরা কনসিডার করব, সেই রেটটাকে আমরা নেব। তার মানে এফওবি ভ্যালু যখন আমরা বার করব আমাদের কিন্তু ইন্ডিয়ান রুপিতে আমাদের কনভার্ট করে নিতে লাগবে, এই এক্সচেঞ্জ রেটটা আমাদের হবে ডেট অফ, হ্যাঁ, রেকর্ডিং অফ ফার্স্ট বিল অফ এন্ট্রি। তাহলে জিনিসটা শেখা গেল। আচ্ছা, এইবার আমরা বলবো, একটা জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বলবো যে তোমার হচ্ছে কি ফ্রেট চার্জেস, ফ্রেট চার্জেসের রেটটা আমাদের কি হবে, ঠিক আছে। ফ্রেট চার্জেসের রেটটা আমাদের কি হবে না, হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই ভেসেল, ঠিক আছে, অর মানে কাস্টমস পোর্ট, ঠিক আছে, যখন মালটা ভেসেলে আসছে মানে কাস্টমস পোর্টে যখন আসছে, ঠিক আছে। দেখতে হবে আমাদের যে ফ্রেট চার্জেস অ্যাসার্টেনেবল কি নট অ্যাসার্টেনেবল, যদি অ্যাসার্টেনেবল হয় তাহলে অ্যাকচুয়াল ফ্রেট চার্জেস যেটা দিয়ে দেওয়া থাকবে সেটা কি আমরা সেই ফ্রেট চার্জেসটাকে আমরা কনসিডার করব। আর যদি নট অ্যাসার্টেনেবল হয় ফ্রেট চার্জেসটা, তখন রুল হচ্ছে 20% অফ এফওবি ভ্যালু, ঠিক আছে, 20% অফ এফওবি ভ্যালু। এবার বলবো যে হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই হচ্ছে কি তোমার ভেহিকেল অর হচ্ছে কি এয়ারক্রাফট, ঠিক আছে, যদি অ্যাসার্টেনেবল হয় তখন অ্যাকচুয়াল যে রেট অর 20% অফ এফওবি ভ্যালু, দুটোর মধ্যে যেটা লোয়ার, অ্যাকচুয়াল, হ্যাঁ, তোমার হচ্ছে কি রেট যেটা দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে, অ্যাকচুয়াল ফ্রেট চার্জেস যেটা দিয়ে দেওয়া থাকবে অর 20% অফ এফওবি ভ্যালু, দুটোর মধ্যে যেটা লোয়ার হবে, হ্যাঁ, সেই রেটটাকে আমরা কনসিডার করব, সেই রেটটাকেই নেব। আর মানে যদি ফ্রেট চার্জেসটা যদি আমাদের আনঅ্যাসার্টেনেবল হয় সেক্ষেত্রে 20% অফ এফওবি ভ্যালু, ঠিক আছে। এবার আমি বলবো যে কস্ট অফ ইন্স্যুরেন্স, কস্ট অফ ইন্স্যুরেন্সের ব্যাপারে রুল কি আছে।
সব কটার জন্য, মানে ভেসেল হোক, হ্যাঁ, বা হচ্ছে কি মানে হোয়েন গুডস আর ইম্পোর্টেড বাই ভেসেল অর ভেহিকেল অর এয়ারক্রাফট, যাতেই আসুক না কেন, হ্যাঁ, মানে হোয়েন ফ্রেট চার্জেস আর অ্যাসার্টেনেবল, তখন হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল যেটা রেট দিয়ে দেওয়া থাকবে সেটাকে আমরা কনসিডার করব, আর যদি অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স চার্জেস যেটা দেওয়া থাকবে সেটাকে কনসিডার করব, আর যদি আনঅ্যাসার্টেনেবল হয় সেক্ষেত্রে 1.125% অফ এফওবি ভ্যালু। তাহলে পুরো রুলটাকে কিন্তু আমি বলে দিলাম। এবার আমি একখানা কিন্তু তোমাদের অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, লাস্ট ইয়ারে যে অঙ্কটা এসেছে সেটাকে কিন্তু আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যেখানে অসুবিধা হবে আমাকে ফোন করে কিন্তু তোমরা জিজ্ঞেস করবে যে এই জায়গাটা স্যার ধরতে পারছি না। আমার ফোন নম্বর সবাই তোমরা জানো, 9830539710। আমাকে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নাও। আর আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা শুধু ভিডিও দেখে ছেড়ে দিও না, একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু একটুখানি শেয়ার করো, কারণ এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের কিন্তু থাকবেই এবং তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই অঙ্ক কিন্তু করে আসতে পারবে। আমি তোমাদের এতখানি গ্যারান্টি দিচ্ছি। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে ফোন করে করে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের ইয়ারে আসা অঙ্ক, আমাদের 2019 বিকম অনার্সে কিন্তু এই অঙ্কটা আমাদের এসেছে, ঠিক আছে? তো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, আমাদের কিন্তু মন দিয়ে কিন্তু করতে হবে। আর এই অঙ্ক কিন্তু পরীক্ষা তোমাকে আসবে, রুল যা বলে দিলাম সেই বেসিসে কিন্তু তোমাদের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। দেখো কি কি বলছে মিস্টার এস চৌধুরী ইম্পোর্টেড গুডস ফ্রম ইউএসএ, ভ্যালু অফ দ্য গুডস ডলারে বলে দিয়েছে 10,000, ফ্রেট পেড ব্র্যাকেটে পরিষ্কার বলে দিয়েছে এয়ার, তোমার ডলারে বলে দিয়েছে 2,500, আর ইন্স্যুরেন্স চার্জেস আর অ্যাকচুয়ালি পেড বাট ডিটেলস আর নট অ্যাভেলেবেল, মানে আনঅ্যাসার্টেনেবল ইন্স্যুরেন্স চার্জেস, সব তো রুল বলে দিয়েছি। বলছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস পেড আউটসাইড ইন্ডিয়া, ডলারে বলে দিয়েছে 500, আর ট্রান্সপোর্টেশন চার্জেস ফ্রম ইন্ডিয়ান এয়ারপোর্ট টু ফ্যাক্টরি, এটা বলে দিল আমাদের ₹5,000, যদি এটা কিন্তু আমাদের আসবে না, আমি আবার অঙ্ক করাতে গিয়ে বলে দিচ্ছি। ডেট অফ প্রেজেন্টেশন অফ বিল অফ এন্ট্রি 24/2/2025, বিসিডি মানে বেসিক কাস্টমস ডিউটি অন দ্যাট ডেট ইজ 20%, আর এক্সচেঞ্জ রেট নোটিফাইড বাই সিবিআইসি তোমার $1 ইজ ইকুয়াল টু ₹71। এবার বলছে ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড, তোমার বলছে 3/3/2025, বেসিক কাস্টমস ডিউটি অন দ্যাট ডেট 18%, অ্যান্ড এক্সচেঞ্জ রেট নোটিফাইড বাই সিবিআইসি ইজ বলে দিয়েছে $1 ইজ ইকুয়াল টু 69। এবার বলছে আইজিএসটি ইজ 12%, হ্যাঁ, আর সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ 10%। সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ বেসিক কাস্টমস ডিউটির ওপর অল টাইম কিন্তু আমাদের 10% নিতে লাগে। বলছে কম্পিউট দ্য অ্যাসেসেবল ভ্যালু অ্যান্ড কাস্টমস ডিউটি পেয়েবল বাই মিস্টার চৌধুরী। তাহলে আমি অঙ্কটা শুরু করছি যে কম্পিউটেশন অফ, ভালো করে দেখবে, কম্পিউটেশন খুব ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিচ্ছি। কম্পিউটেশন অফ অ্যাসেসেবল ভ্যালু, computation of assessable value and duty payable ঠিক আছে? আমরা প্রথমে কি লিখব যে ট্রানজাকশন ভ্যালু, ট্রানজাকশন ভ্যালু এটা আমাদের আমেরিকান ডলারে দিয়ে দিয়েছে। তোমার হচ্ছে কি আমেরিকান ডলারে এটা আমাদের দিয়ে দিয়েছে ট্রানজাকশন ভ্যালু 10,000। আমরা এগুলোকে দেখো এক্ষুনি কনভার্ট করবো না, কারণ বাকি যেগুলো দেওয়া আছে যেগুলোকে আমাদের অ্যাড করতে লাগে সেগুলো কিন্তু সব কটাই বলতে গেলে আমাদের ডলারে দিয়ে দিয়েছে। তো সব কটাকে আমরা মানে একসঙ্গে করে অ্যাকচুয়াল আমাদের এফওবি ভ্যালু যেটা সেটাকে কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিতে নিতে লাগে, ঠিক আছে? তাহলে যেগুলো আমাদের 10-1 অ্যাডজাস্ট করতে লাগে সেগুলোকে আমি আগে অ্যাড করে দিই, শেষে গিয়ে আমরা বারে বারে তো আর কনভার্ট করে লাভ নেই, শেষে গিয়ে আমরা রুপিতে কনভার্ট করে নেব। আচ্ছা, এবারে লিখি অ্যাড adjustment under section 10(1). তো আমাদের কি কি দেওয়া আছে দেখো, বলেছে যে মানে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট চার্জেস পেড আউটসাইড ইন্ডিয়া, এটা আমাদের কিন্তু অ্যাড করতে লাগবে। আর একটা জিনিস আমাদের বলে দিয়েছে ট্রান্সপোর্টেশন চার্জেস ফ্রম ইন্ডিয়ান এয়ারপোর্ট টু ফ্যাক্টরি। আমি বলেছিলাম পোস্ট ইম্পোর্টেশন চার্জেস, হ্যাঁ,
যদি কন্ডিশনে না লেখা থাকে, সেল কন্ডিশনে যদি না লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে আমরা ইগনোর করি। ঠিক আছে, এর মধ্যে কি কি জিনিস আসে না আসে আমি সব কিন্তু বলে দিয়েছি, ভালো করে খেয়াল করবে। তাহলে লিখি যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস, ডিজাইন অ্যান্ড development charges paid outside India, ঠিক আছে, paid outside India। আচ্ছা, এটা আমাদের বলে দেওয়া আছে কত টাকা, ডিজাইন অ্যান্ড ইম্পোর্টেশন ডেভেলপমেন্ট চার্জেস আমাদের বলে দেওয়া আছে $500। তাহলে আমরা লিখছি এখানে $500। আর এই যেটা আমাদের পরের খরচাটাকে সেটাকে কিন্তু আমরা নেব না। ট্রান্সপোর্টেশন চার্জেস ফ্রম ইন্ডিয়ান এয়ারপোর্ট টু ফ্যাক্টরি, আমি এটা লিখে দিই এখানে যে ট্রান্সপোর্টেশন চার্জেস from Indian airport to factory লিখে দেবো যে নট টু বি ইনক্লুডেড। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা কনসিডার করব না, তাহলে এটাকে লিখি নট টু বি ইনক্লুডেড। তাহলে আমরা লিখি এখানে 10,500, এটা কিন্তু আমাদের ডলারেতেই রইল। এটাকে আমরা বলবো যে তোমার হচ্ছে কি এফওবি, এটাকে আমরা বলবো এফওবি ভ্যালু অর সিআইএফ। ঠিক আছে, সিআইএফ ভ্যালু আমরা কিন্তু বলি। এবার আমাদের কি আছে দেখো, আমাদের এই যে ফ্রেট চার্জ এটাও কিন্তু আমাদের ডলারে বলে দিয়েছে, তো এক্ষুনি আমাদের টাকায় কনভার্ট করে লাভ নেই। হ্যাঁ, আমি বলেছিলাম যে এফওবি ভ্যালুটাকে আমরা রুপিতে কনভার্ট করি, কিন্তু অ্যাকচুয়াল এটাকে রুপিতে এখন কনভার্ট করে লাভ নেই, কারণ এফওবি ভ্যালু এগুলো কিন্তু আমাদের সব ডলারে বলে দেওয়া আছে। এইগুলোর ওপরে আমরা একসঙ্গে করে নিয়ে লাস্টে কিন্তু আমরা রুপিতে কনভার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে এবার আমরা নেব হচ্ছে কি ফ্রেট চার্জেস, যে অ্যাডজাস্টমেন্ট আন্ডার সেকশন 10(2), এর মধ্যে আমরা লিখব ফ্রেট চার্জেস। আচ্ছা, ফ্রেট চার্জেসের আমি রুল কি বলেছিলাম দেখো, পরিষ্কার রুল বলেছিলাম যে যদি ভেসেলে আসে, হ্যাঁ, তখন হচ্ছে কি যদি অ্যাসার্টেনেবল হয় তাহলে হচ্ছে কি অ্যাকচুয়াল, আর যদি নট অ্যাসার্টেনেবল হয় সেক্ষেত্রে কিন্তু 20% অফ এফওবি ভ্যালু। আর যদি তোমার এয়ার মানে থ্রু হচ্ছে কি এয়ার মাল যদি আসে, মানে এয়ার ক্যাপ্টে যদি মাল যদি আসে, সেক্ষেত্রে যদি অ্যাসার্টেনেবল হয় তাহলে অ্যাকচুয়াল মানে ফ্রেট চার্জেস অর 20% অফ এফওবি ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার। আর যদি নট অ্যাসার্টেনেবল হয় সেক্ষেত্রে কিন্তু 20% অফ এফওবি ভ্যালু। তো এখানে আমাদের বলে দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়াল যেটা বলে দেওয়া আছে অর 10% অফ মানে 20% অফ এফওবি ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার, যেহেতু আমাদের এয়ারে এসেছে। তাহলে লিখি যে অ্যাকচুয়াল, হ্যাঁ, অর অ্যাকচুয়াল আমাদের বলে দেওয়া আছে কত আগে লিখি, অ্যাকচুয়াল আমাদের বলে দেওয়া আছে $2,500, ডলারে 2,500, আর 20% অফ এফওবি। হ্যাঁ, তার মানে আমাদের এই 10,500 এর হচ্ছে কি আমাদের 20% হবে। ঠিক আছে, 20% মানে কত হয়, এই 20 এটা ডলারেই বের হচ্ছে, কিন্তু আমাদের 20% মানে 5 দিয়ে ডিভাইড 2,100। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মানে এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেটাকে কিন্তু আমরা বাইরে নেবো, মানে 2,100। এটা অবশ্যই কিন্তু ডলারে আছে। ঠিক আছে, 2,100 ফ্রেট চার্জেস কিন্তু আমরা নিয়ে নিলাম। এবার আমাদের বলেছে যে ইন্স্যুরেন্স চার্জেস তোমার নট অ্যাসার্টেনেবল বলে দেওয়া আছে।
ইন্স্যুরেন্স চার্জেসের আমি কি বলেছিলাম, যদি আমাদের মানে রেট অ্যাসার্টেনেবল যদি হয় তাহলে হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালটা, আর যদি বোথ মানে সব কটার জন্য সে ভেসেল হোক, ভেহিকেল হোক, বা হচ্ছে কি তোমার মানে এয়ারে আসুক, ঠিক আছে, মানে প্লেনেতে মাল আসুক, এয়ারক্রাফটে মাল আসুক, সেক্ষেত্রে কিন্তু যদি অ্যাসার্টেনেবল হয় তাহলে অ্যাকচুয়ালটা, আর যদি নট অ্যাসার্টেনেবল হয় সেক্ষেত্রে 1.125% অফ মানে তোমার হচ্ছে কি এফওবি ভ্যালু। তাহলে আমাদের এখানে তো নট অ্যাসার্টেনেবল, তাহলে 1.125% অফ এফওবি ভ্যালুই আমরা কনসিডার করব। তাহলে লিখি যে ইন্স্যুরেন্স চার্জেস, তাহলে এফওবি ভ্যালু হলো 10,500, এটা কিন্তু ডলারে আছে আমাদের, ইনটু 1.125%, ঠিক আছে। তাহলে 10,500 ইনটু 1.125%, এটা করলে হয় 118.125, ঠিক আছে, ডলারই বেরোলো 118.125। তাহলে এটাকে আমরা বলবো কিন্তু অ্যাসেসেবল ভ্যালু। এইগুলোকে অ্যাড করলে আমরা লিখছি অ্যাসেসেবল ভ্যালু। তাহলে আমাকে অ্যাড করতে হবে, এগুলো কিন্তু সব ডলারে বেরোলো। তাহলে 10,500 এটা ঠিক আছে, 118.125 ঠিক করেছি। তাহলে লিখি যে 10,500 প্লাস নিচে 2,100 আর প্লাস 118.125, এটা করলে আমাদের হচ্ছে 12718, হ্যাঁ, পয়েন্ট হচ্ছে কি 125, এটা ডলার। এইবারে আমরা কিন্তু ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করব, ঠিক আছে। আচ্ছা, যখন এক্সচেঞ্জ করব কি বলেছিলাম, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে বলেছিলাম যে তোমার হচ্ছে কি বিল অফ এন্ট্রি ফর হচ্ছে কি হোম কনজাম্পশন, ঠিক আছে, অর তোমার হচ্ছে কি তোমার প্রথম যেদিনকে বিল অফ এন্ট্রি রেকর্ড করা হয় সেই দিনের রেটটাকে কিন্তু আমাদের এক্সচেঞ্জে নেওয়া হয়। তার মানে তোমার হচ্ছে কি যে বিল অফ এন্ট্রিটা প্রথম দিন হয়, দেখো এখানে আমাদের বিল অফ এন্ট্রি কিন্তু দুটো দেওয়া আছে, তো প্রথম দিনের যেটা এক্সচেঞ্জ রেট সেটাকে কিন্তু আমরা মানে ফার্স্ট ডে অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি, এটা আমি রুলেতে বলেছিলাম, ফার্স্ট ডে অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি। তো আমাদের এখানে দুটো ডেট আছে, দেখো 24 to 25, মানে 24 ফেব্রুয়ারি 2025, এই দিনের আমাদের রেট বলে দেওয়া আছে 71 রুপিস, আর একটা বলে দেওয়া আছে মানে 3/3/2025, এই দিনের, এটা নিশ্চয়ই পরের ডেট, আগের ডেটটাকে আমরা নেব, এই দিনের রেট আছে আমাদের 69, তাহলে আমরা কিন্তু 71টাকে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে এখানটা লিখি যে অ্যাসেসেবল ভ্যালু in Indian currency, তার মানে এই 12718.125 এত ডলার ইনটু আমরা নেব আমাদের রেট, আমাদের কত বলে দেওয়া আছে 71, এটা হচ্ছে কি রুপিস 71, তাহলে 71 দিয়ে এটাকে আমরা কিন্তু ইনটু করব, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা অ্যাসেসেবল ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে কত করছি দেখো 12718.125 ইনটু হচ্ছে কি তোমার 71, তাহলে হচ্ছে আমাদের দেখো 902986। এইখানটা কিন্তু আমি ফ্র্যাকশনটাকে ইগনোর করে দিয়ে রাউন্ড ফিগারে নিয়ে নিচ্ছি, 0.875 আছে, তাহলে আমি এটাকে নেব রুপিস 902,987 নেব, 902,987 নেব, ঠিক আছে। এখানে আমি ওই রুপিসের ফ্র্যাকশনটাকে
বাদ দিয়ে দিলাম। আগে আমাকে নিতে হয়েছিল, কারণ যখন ইনটু করব তখন তো আমাকে কনসিডার করতে লাগবে, ব্যাপারটা তো ইনটু করলে অনেকটা বড় হয়ে যায়। কিন্তু আলটিমেট যখন আমরা রুপিসে নিলাম, ফ্র্যাকশনটাকে আমরা ইগনোর করে দিলাম। তাহলে এটাই আমাদের হয়ে গেল কিন্তু অ্যাসেসেবল ভ্যালু। এবার আমরা নেব যে অ্যাসেসেবল ভ্যালু আমাদের বেরিয়ে গেল, এইবারে কিন্তু আমাদের ডিউটি নিতে লাগবে। তাহলে আমরা লিখি অ্যাড, এটা কিন্তু রুপিসে, অ্যাড লিখবো না, শুধু লিখবো যে বেসিক কাস্টমস ডিউটি বিসিডি। তো বিসিডি কি বলেছিলাম যে মানে ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ডস আর ডেট অফ রেকর্ডিং অফ ফার্স্ট ডেট অফ রেকর্ডিং অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজাম্পশন, দুটোর মধ্যে যেটা হচ্ছে কি পরে হয়। তাহলে এখানে আমাদের দেখো আমাদের কিন্তু দুটো ডেট দিয়ে দেওয়া আছে, 24/2/2025 এই দিনের আমাদের বিসিডি বলে দেওয়া আছে 20%, আর 3/3/2025 অবভিয়াসলি এটা কিন্তু পরের দিন, এই দিনের আমাদের কিন্তু বিসিডি রেট বলে দেওয়া আছে 18%, অবভিয়াসলি কিন্তু আমরা 18% নেব। তাহলে আমরা নেব 902,987 ইন্টু হচ্ছে কি 18%। তো আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের বেসিক কাস্টমস ডিউটিটা আমরা পেয়ে যাব। তো 902,987 ইন্টু হচ্ছে কি তোমার 18%, তাহলে করলে আমাদের হচ্ছে 162,538, 162,538, 162,568, 568, ঠিক আছে, 162,538, not 68। আচ্ছা, এবার আমরা করব এসডব্লিউএস। এটা অল টাইম এই বেসিক কাস্টমস ডিউটি 10% হয়। তো 162,538, হ্যাঁ, এইটার উপর আমরা নেব 10%, তাহলে আমাদের হবে 16254, ঠিক আছে। তাহলে আমাদের এসডব্লিউএস হয়ে গেল। আচ্ছা, এইবারে আমাদের আসবে তোমার হচ্ছে কি আইজিএসটি। আইজিএসটি রেট দেখো, আইজিএসটি রেট কিন্তু আমাদের এখানে অঙ্কেতে বলে দেওয়া আছে তোমার হচ্ছে কি মানে 12%। তাহলে 12% আমরা কিন্তু কনসিডার করব এই অ্যাসেসেবল ভ্যালু, মানে 12% আমরা কার উপরে নেব, এই অ্যাসেসেবল ভ্যালু, বেসিক কাস্টমস ডিউটি এবং এসডব্লিউএস, এই তিনটেকে অ্যাড করে তারপর কিন্তু আমাদের মানে আইজিএসটি হবে। তাহলে তিনটেকে আমরা অ্যাড করি, তাহলে 902,987, 902,987 প্লাস 162,538 প্লাস 16,254, 16,254, তাহলে এগুলোকে অ্যাড করে আমাদের হলো 10,81,779, 10,81,779, 10,81,779। তাহলে আমাদের হ্যাঁ এই যে ভ্যালুটা বেরোলো, আমাদের রেট কত বলে দেওয়া আছে, রেট বলে দেওয়া আছে আমাদের কিন্তু তোমার 12%। তাহলে এইটার উপরে আমরা 12% হচ্ছে কি আইজিএসটি করব। তাহলে লিখি যে আইজিএসটি, তাহলে 10,81,779 ইন্টু 12%। তো করলে দেখি আমরা কত হয়, 10,81,779 ইন্টু 12% করলে হয় 129,413, 1,29,813, 1,29,813, 129,813, ঠিক আছে। এইবার এই ভ্যালু দুটোকে আমরা অ্যাড করে দেবো, করলে কিন্তু আমরা পাবো ল্যান্ডেড ভ্যালু, করলেই কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটাকে আমরা অ্যাড করে দিই যে 10,81,779 প্লাস হলো কি 129,813, তাহলে এটা আমরা অ্যাড করলে পেলাম 11,512, সরি ভুল হলো বোধহয়, 10,81,779 প্লাস আমরা করব 129,813, 129,813, তাহলে অ্যাড করলে আমাদের হয় 12,11,592, 12 লাখ, এখানটা লিখছি 12,11,592, 11,592, এটাকে আমরা বলবো ল্যান্ডেড ভ্যালু,
ল্যান্ডেড ভ্যালু, আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, ল্যান্ডেড ভ্যালু। তাহলে এই হলো আমাদের কিন্তু কাস্টমসের অঙ্ক। একদম কমপ্লেক্স সাম কিন্তু আমি করিয়ে দিলাম রুল দিয়ে। তোমরা কিন্তু ভালো করে ক্লাস ফলো করো, আর একটু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। যেটা আমার খারাপ লাগে যে তোমরা দেখো কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো না, বা মানে সবার মধ্যে একটু শেয়ার করো না। সবার মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু আসবেই, যেটা কিন্তু তোমরা কিন্তু সহজেই কিন্তু করতে পারবে, যা রুল বলে দিলাম। আর যদি কোনো কন্ট্রোভার্সি থাকে, কোনো ডাউট থাকে, তো আমাকে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তাহলে ক্লাস আমার ফলো করো। কটা দিন তো তোমরা বাড়তি পেলে, যেভাবেই হোক কটা দিন বাড়তি পেয়েছো, 5টা দিন কাজে লাগাও। ঠিক আছে, তোমাদেরই ভালো। তো ভালো করে ক্লাস ফলো করো। মানে কাস্টমসের আশা করি সমস্ত অঙ্ক তোমরা এখান থেকে করতে পারবে। কোনটা অ্যাড হবে কোনটা হবে না, এগুলো তো ডিটেলস আমি সব বলে দিয়েছি রুলের মধ্যে। তারপরে আমি অঙ্ক শিখিয়ে দিলাম, এবং এই অঙ্কটা যেটা করিয়ে দিলাম এটা কিন্তু আমাদের 2019-এর অঙ্ক আমি কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য রেডি হও সবাই। থ্যাংক ইউ।